বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই করোনা মহামারীর সময় তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে সকলকে আমার বগুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমি উপস্থিত আছি আমি মোহাম্মদ আবুল হাসান সরকার বাবুল, প্রভাষক, রসায়ন বিভাগ, বগুড়া ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আমি উপস্থাপন করব তা হলো শ্রেণী একাদশ, বিষয় রসায়ন, অধ্যায় তৃতীয়। শ্রেণী একাদশ, বিষয় রসায়ন, তৃতীয় অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি তোমাদেরকে ডি ব্লক মৌল সংক্রান্ত দুটি ক্লাস নিয়েছি। ডি ব্লক মৌল কাকে বলে এবং ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি, কোন কোন গ্রুপে অবস্থান করে এবং ডি ব্লক মৌলের মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য কী এবং সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। এবং আরেকটি ক্লাস নিয়েছি অবস্থান্তর মৌলের ধর্মসমূহ। তোমরা জানো অবস্থান্তর মৌলের পদার্থ ধর্ম দুইটি, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মসমূহ হল অবস্থান্তর মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট? আর চুম্বক ধর্ম। গত ক্লাসে আমি ক্লাস নিয়েছিলাম, তোমাদের সাথে আলোচনা করেছিলাম অবস্থান্তর মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আজকে অবস্থান্তর মৌলসমূহের আরেকটি ভৌত ধর্ম হলো চুম্বক ধর্ম। অবস্থান্তর মৌলের ভৌত ধর্ম হলো চুম্বক ধর্ম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চুম্বক ধর্ম কাকে বলে, চুম্বক ধর্ম সমূহ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই মাইক্রোফোনটির দিকে খেয়াল করো। এখানে দেখো, এই যে মাইক্রোফোনটি আমি এখানে ধরলাম, দেখো এখানে কি করছে, দুটি মাইক্রোফোন ইয়ার কি করছে, এখানে একে অপরকে কি করছে, আকর্ষণ করছে। এই দেখো আকর্ষণ করছে। এই আকর্ষণ কিসের জন্য হয় তোমরা কি জানো? এই যে মাইক্রোফোনটা আমাকে কি করলাম, এই যে দুইটা কি একটা অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই দেখো আকর্ষণ করছে, জোড়া লেগে গেছে। এটা কিসের জন্য হয় জানো? এটা একটি কি বলতে পারবো? এটা হলো চুম্বক ধর্ম। এই চুম্বকের জন্য হয়। ধন্যবাদ। তাহলে কি আমরা চুম্বক কি এক প্রকার আকর্ষণ। তোমরা জানো যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় তাকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়, তা ফেরো চুম্বক বলা হয়। আর যে সকল পদার্থ চুম্বক দ্বারা সামান্য পরিমাণ আকর্ষণ বা দুর্বলভাবে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক বলা হয়। কি বলা হয়? প্যারাম্যাগনেটিক বা প্যারা চুম্বকত্ব বলা, চুম্বক বলা। আর যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, চুম্বক দ্বারা কি হয় না, আকর্ষিত হয় না এবং চুম্বককে পরস্পর কি করে, বিকর্ষণ করে, এই ধরনের পদার্থকে বলা হয় কি ডায়াম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক, ডায়া চুম্বক। তাহলে কি আমরা জানি কি যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত তাকে ফেরোম্যাগনেটিক বলা হয়। আর যে সকল পদার্থ চুম্বক দ্বারা দুর্বল বা সামান্য পরিমাণ আকর্ষিত হয়, আকর্ষণ করে, তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক পদার্থ। আর যে সকল পদার্থ চুম্বক দ্বারা কি হয় না, আকর্ষিত বা আকৃষ্ট হয় না, সেসব পদার্থকে বলা হয় ডায়াম্যাগনেটিক পদার্থ। এখন তোমরা কি জানো এই যে চুম্বক ক্ষেত্র দ্বারা পরস্পরকে কেন আকর্ষণ করে, কি কারণে জানো? এই চুম্বক কোনো পদার্থ
যখন আরেক পদার্থকে আকর্ষণ করে তাকে তো আমরা বলি কি চুম্বক বলি। এই চুম্বক কেন সৃষ্টি হয় জানো? অযুগ্ম বা বেজুর পরমাণুতে অযুগ্ম বা বেজুর ইলেকট্রনের জন্য। অর্থাৎ দেখো পরমাণুতে অযুগ্ম বা বেজুর ইলেকট্রনের জন্য। কিসের জন্য? খুব গুরুত্বপূর্ণ। পরমাণুতে যখন অযুগ্ম ইলেকট্রন থাকে বা বেজুর ইলেকট্রন থাকে তখন ওই সব পদার্থগুলো বা মৌলগুলো চুম্বক ধর্ম প্রদর্শন করে। চুম্বক ধর্ম প্রদর্শন করে। আমরা বেজুর ইলেকট্রন অর্থাৎ কি প্রত্যেকটি ইলেকট্রনই কি একটি চুম্বক, চুম্বকত্ব ধর্ম আছে। প্রত্যেকটি ইলেকট্রনের একটি চুম্বক ক্ষেত্র আছে বা চুম্বক ভ্রামক আছে। আমি যদি বেজুর ইলেকট্রন বলে কি আমরা জানি বেজুর ইলেকট্রনের স্পিন কি আমরা জানি। প্রত্যেক ইলেকট্রনের স্পিন কি একটি ঘড়ির কাঁটা। আমরা একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে এটা জানি, এবং দুইটি ইলেকট্রন একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে অপর ইলেকট্রনটি কি করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে। এখন যদি বেজুর ইলেকট্রন থাকে আমরা যদি মনে করে এটা একটি গুলকি একটা ইলেকট্রন, এটা কি একটি ইলেকট্রন। দেখো এটা একটি কি আমি একটা ইলেকট্রন আঁকতেছি এবং ইলেকট্রনটি এই ধরনের স্পিন আছে। এখন ইলেকট্রনটি ঘূর্ণন যদি এই ধরনের হয় একমুখী, দেখো ঘূর্ণনটা কি হইতেছে ডানমুখী হয়। এখন এই ইলেকট্রন ঘূর্ণনের ফলে এই যে একমুখী ঘূর্ণনের ফলে এক প্রকার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যাকে আমরা কি বলা হয় চুম্বক ভ্রামক বলা হয়। এক প্রকার কি হয় চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার জন্য কি হয় চুম্বক ভ্রামক হয়। এবং চুম্বক ভ্রামক ধর্মটাই হলো কি চুম্বক ক্ষেত্র। চুম্বক ভ্রামক ধর্মটা হলো কি চুম্বক ক্ষেত্র। তাহলে এই যে এই ধরনের বেজুর ইলেকট্রন থাকে স্পিনগুলো কি হয় একমুখী হয়। এখন মনে করো যখন বেজুর ইলেকট্রন থাকে তখন এই ইলেকট্রনগুলো এভাবে মুভমেন্ট করে। এই মুভমেন্টের জন্য বা ঘূর্ণনের জন্য ভ্রামকগুলো কি বলো কি একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই চুম্বক ক্ষেত্র হলে একটি কি চুম্বক ভ্রামক বা চুম্বকত্ব সৃষ্টি হয়, যার জন্য কি হয় একটি আকর্ষণ বল অনুভব করে, যার জন্য সে অপর মৌল বা পরমাণুকে সে কি করতে পারে আকর্ষণ করতে পারে। কিন্তু যদি বেজুর ইলেকট্রন থাকে এটা হলো বেজুর ইলেকট্রন। বেজুর ইলেকট্রন বেজুর ইলেকট্রন। এখন যদি জুর ইলেকট্রন থাকে দেখো আমরা যদি জুর ইলেকট্রনের দিকে যাই তাহলে জুর ইলেকট্রন কি হয় দেখো এটি হলো জুর ইলেকট্রন। জুর ইলেকট্রন দুটি ইলেকট্রন যখন একটি অরবিটালে জুর ইলেকট্রন থাকে অরবিটালে জুর ইলেকট্রন থাকে তখন স্পিনগুলো কি পরস্পরের বিপরীত করতে পারে। স্পিনগুলো পরস্পরের বিপরীত দেখো স্পিনগুলো এটা যদি এইদিকে করে তাহলে এটা কোন দিকে করুন দেখো এটা যদি এই দিকে করে এটা করে তাহলে একটি ঘূর্ণন আর একটি কি হয় বিপরীতমুখী হয়। একটি ঘূর্ণন আর আরেকটি কি হয় বিপরীতমুখী হয়। এই বিপরীতমুখী ঘূর্ণনের ফলে কি হয় স্পিন পরস্পরকে প্রশমিত করে ফেলে। এই যে ব্যাপার একটি ঘূর্ণন করতেছে এইদিকে বাম দিকে আর এই ঘূর্ণনটা কি হইতেছে ডান দিকে। মানে একটি যুগ্ম ইলেকট্রন থাকলে এই পরস্পরের বিপরীতমুখী ঘূর্ণনের ফলে ইলেকট্রন বিপরীতমুখী স্পিড পরস্পরকে কি করে প্রশমিত করে, ফলে এখানে কোনো চুম্বকত্ব সৃষ্টি হয় না বা চুম্বক ভ্রামক সৃষ্টি হয় না। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা কি জানতে পারলাম যে এই কোনো পরমাণু বা মৌলের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি সাধারণত অযুগ্ম ইলেকট্রন বা বেজুর ইলেকট্রনের জন্য। কারণ বেজুর ইলেকট্রনগুলো স্পিনগুলো একমুখী হয়। বেজুর ইলেকট্রনের সেই স্পিন ঘূর্ণনের ফলে এক প্রকার চুম্বক ভ্রামক সৃষ্টি হয়। আর এই চুম্বক ভ্রামকই হলো কি চুম্বক। আর যদি যুগ্ম ইলেকট্রন থাকে বা অর্থাৎ জুর ইলেকট্রন থাকে এই যে এই ধরনের মৌল যদি জুর ইলেকট্রন থাকে এটা হলো কি জুর ইলেকট্রন। জুর ইলেকট্রন জুর ইলেকট্রন জুর ইলেকট্রন যদি জুর ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের
স্পিনিং ইলেকট্রনের স্পিন স্পিন বা ঘূর্ণন পরস্পরকে কি করে বিপরীত দিকে এবং পরস্পরকে প্রতিহত করে, ফলে এখানে কোনো চুম্বক ভ্রামক সৃষ্টি হয় না, অর্থাৎ চুম্বকত্ব এইসব মৌলের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম যে চুম্বক ধর্ম বা কোনো মৌল চুম্বক ধর্ম তখনই প্রকাশ হবে যখন তার মধ্যে বেজুর ইলেকট্রন থাকে। এখন আমরা যাই যদি ডি ব্লক মৌল সংক্রান্ত, ডি ব্লক মৌল সমূহের যে অবস্থান্তর মৌল সমূহ আছে, অবস্থান্তর মৌল সমূহ তার বেজুর ইলেকট্রন থাকে। এই জন্য ডি ব্লক মৌলের অবস্থান্তর মৌল সমূহ চুম্বক ধর্ম প্রদর্শন করে। আমরা যদি যাই একটা হলো টাইটেনিয়াম, দেখো টাইটেনিয়াম ইলেকট্রন কত 22টি। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো এটা কয়টা ডি ব্লকে কয়টি কি আছে 3টি, 5টি অরবিটাল আছে। 3টিতে কয়টি অরবিটাল 5টি অরবিটাল। আমরা যদি টাইটেনিয়াম জানি কত টাইটেনিয়াম 22, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এই নম্বর 3p2 4s2, তাহলে ডি তে ইলেকট্রন আছে কয়টি 2টি। দেখো ডি তে ইলেকট্রন কয়টি আছে 2টি ইলেকট্রন আছে। টাইটেনিয়াম 22 ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণু, তার আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 3p2 4s2 হয়, তাহলে 3p তে তার ইলেকট্রন বেজুর ইলেকট্রন আছে 2টি। এই দেখো বেজুর ইলেকট্রন আছে 2টি, আর 4s আছে কয়টি 4s আছে মুক্তজোড় ইলেকট্রন, অর্থাৎ 2টি ইলেকট্রন। তাহলে এই 3d তে ইলেকট্রন কয়টি আছে বেজুর ইলেকট্রন 2টি আছে, তাহলে কি এটি চুম্বক ধর্ম প্রদর্শন করবে? যে আমরা কি জানি যে সব অরবিটালে বেজুর ইলেকট্রন থাকে তারা চুম্বকত্ব প্রদর্শন করে। যেহেতু টাইটেনিয়ামে 2টি বেজুর ইলেকট্রন আছে, তাহলে সে চুম্বক ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ চুম্বক ধর্ম প্রদর্শন করে। চুম্বক ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, তাহলে ধরলাম টাইটেনিয়ামের মধ্যে কি আছে 3d অরবিটালে 2টি বেজুর ইলেকট্রন আছে, যার জন্য সে কি করে চুম্বক ধর্ম প্রদর্শন করে। এখন যদি আমরা টাইটেনিয়াম আয়ন যাই এই দিকে Ti4+, অর্থাৎ 2টি ইলেকট্রন সে কি করে ত্যাগ করে, 4টি ইলেকট্রন যদি ত্যাগ করে 3d4 4s, তখন কি টিতে কি কোনো ইলেকট্রন থাকে? দেখো এই ক্ষেত্রে সে চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে না, অর্থাৎ কেন প্রদর্শন করে? তার 3d এর আগে হলো কি 3p6, অর্থাৎ p অরবিটালে কয়টি আছে 6টি ইলেকট্রন আছে। আমরা জানি p অরবিটাল কি কয়টি 3টি p অরবিটালে 6টি ইলেকট্রন আছে, তাহলে জোড় আছে, তাহলে সে কি চুম্বক ধর্ম প্রদর্শন করে না, চুম্বক ধর্ম প্রদর্শন করে না। তাহলে বুঝতে পারলাম কি যে অযুগ্ম ইলেকট্রন থাকলে চুম্বক ধর্ম প্রদর্শন করে, এবং যদি কোনো আয়নিক অবস্থাও যদি বেজুর ইলেকট্রন থাকে ওই মৌলটা, তাহলে চুম্বক ধর্ম প্রদর্শন করে না। এখন আমরা যদি যাই ভ্যানেডিয়াম, তোমরা জানো কি ভ্যানেডিয়াম কত 23, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 3d3 4s2, আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস রাখি তাহলে 3d এর মধ্যে কয়টি বেজুর ইলেকট্রন আছে 3টি। দেখো 3টি বেজুর ইলেকট্রন আছে, আর 4s 2টি ইলেকট্রন, 4s 2টি ইলেকট্রন। তাহলে দেখো এখানে টাইটেনিয়াম 3d3 4s2, তাহলে 3d অরবিটালে কয়টি ইলেকট্রন আছে 3টি বেজুর ইলেকট্রন আছে। তাহলে টাইটেনিয়াম কি ম্যাগনেটিক ধর্ম বা চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে।
প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে। এভাবে যদি আমরা যাই আয়রনের দিকে যাই, তোমরা আয়রন বা লোহা, লোহা কয়টি ইলেকট্রন পারমাণবিক সংখ্যা? 26টি। তাহলে আমরা যদি আয়রন 26টি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আয়রন Fe2 ইলেকট্রন বিন্যাস করি 3d6 4s2, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি 3d অরবিটালে কয়টি বেজোর ইলেকট্রন আছে দেখো, এখানে 2টি 4s, এটা হলো 4s আর এটা হলো 3d6। তাহলে 3d তে ইলেকট্রন হলো 6টি, প্রথম সেলে 2টি, পরবর্তী সেলে 4টি বেজোর ইলেকট্রন আছে। তাহলে আয়রনে আমরা যদি ইলেকট্রন বিন্যাস, আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, দেখো আয়রন তার 4টি বেজোর ইলেকট্রন আছে 3d অরবিটালে, অর্থাৎ 4টি অযুগ্ম ইলেকট্রন আছে। আমরা জানি যার অযুগ্ম ইলেকট্রন যত বেশি সে তত চুম্বক ধর্ম প্রদর্শন করে। এই জন্য আয়রন সে প্রবলভাবে কোনো বস্তুকে আকর্ষণ করে, প্রবলভাবে আকর্ষিত হয়। এই জন্য আয়রনকে বলা হয় ফেরোম্যাগনেটিক পদার্থ। যেসব পদার্থ অধিক পরিমাণ অযুগ্ম ইলেকট্রন থাকে তারা প্রবলভাবে আকর্ষিত হয়, অর্থাৎ চুম্বক ধর্ম প্রদর্শন করে। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় ফেরোম্যাগনেটিক পদার্থ। যেহেতু আয়রনের কয়টি ইলেকট্রন আছে? 4টি বেজোর ইলেকট্রন আছে, 1 2 3 4, অর্থাৎ 3d অরবিটালে 4টি বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই জন্য আয়রন প্রবলভাবে চুম্বক ধর্ম প্রকাশ করে, এবং এই জন্য আয়রনকে বলা হয় ফেরু চুম্বক। আয়রনকে বলা হয় ফেরু চুম্বক, ফেরু চুম্বক। আয়রনকে বলা হয় ফেরু চুম্বক। বুঝতে পারছো? এখন যদি আমরা যাই কপার, কপারের ইলেকট্রন বিন্যাস কত তোমাদের জানা আছে? কপার 29। আমরা যদি চাই 3d10 4s1, 3d10 4s1, মানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো তখন 3d তে আয়রনের p অরবিটালের মধ্যে আয়রনের বেজোর ইলেকট্রন আছে কয়টি? না, জোড় ইলেকট্রন। তো আয়রনের 10টি ইলেকট্রন, প্রত্যেক অরবিটালে ইলেকট্রন যুগ্ম অবস্থায় আছে, অর্থাৎ 10টি না। এই জন্য কপার সে কি চুম্বক ধর্ম প্রদর্শন করে। কপার কি করে না? চুম্বক ধর্ম প্রদর্শন করে না। কিন্তু যদি এ ধরনের হয় কপার 2+, দেখো অর্থাৎ কপার 2+ হয়, তাহলে 3d9 4s0, এই ক্ষেত্রে দেখো কপারের 2টি বেজোর ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? না সরি, একটি বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে। তাই কপার চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে। এখানে তার বেজোর ইলেকট্রন একটি বেজোর ইলেকট্রন আছে। কিন্তু আমরা যদি এইভাবে দেখি কপার 2+1, তাহলে কি দেখা যায়? 3d10 4s0। তাহলে এই ক্ষেত্রে
দেখো এখানে 10 ইলেকট্রন আছে, 4s0 এই ক্ষেত্রে সে কি করে, তার 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ। যেহেতু 3d ইলেকট্রন দ্বারা পূর্ণ, তো প্রত্যেকটি অরবিটাল যুগ্ম ইলেকট্রন অবস্থা আছে, তাই কপার +1 আয়ন চুম্বক ধর্ম প্রদর্শন করে না, অর্থাৎ ডায়া চুম্বক। যারা চুম্বক ধর্ম তাদেরকে বলা হয় ডায়া চুম্বক, তাদেরকে বলা হয় ডায়া চুম্বক। তাহলে আমরা জানলাম যে কিভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা কি করতে পারি, মৌল সমূহের কোনটি প্যারা চুম্বক, কোনটি ডায়া চুম্বক, কোনটি ফেরু চুম্বক আমরা নির্ণয় করতে পারি। আমরা সাধারণত দেখি যে গ্রুপ 1 এর মৌল সমূহ আছে, গ্রুপ 1 এবং 2 এর মৌল আছে, এস ব্লক মৌল সমূহ আয়নিক অবস্থা, তারা সবাই ডায়া চুম্বকত্ব প্রদর্শন করে। আয়নিক অবস্থা সব কি করে, ডায়া চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। যেমন সোডিয়াম 11, জানো ইলেকট্রন বিন্যাস কত, 11, 1s2 2s2 2p6 3s1। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো 3 আছে, কয়টা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে, একটি। আর 2p তে ইলেকট্রন কয়টি আছে, 2p তে তো 6টি ইলেকট্রন আছে, এটা হলো 2p আর এটা 3s। তাহলে এখানে কি বেজুর ইলেকট্রন আছে। ধাতু এমনি কি ধাতু, অর্থাৎ সোডিয়াম হলো পর্যায় সারণী 1 নম্বর গ্রুপের ক্ষার ধাতু এবং চুম্বক ধর্ম প্রদর্শন করে। কিন্তু আয়নিক অবস্থা যদি হয়, তাহলে দেখো আয়নিক অবস্থা তাদের এই ধরনের হয়, 2p, দুইটি যুগ্ম ইলেকট্রন, ধর 6টি ইলেকট্রন আছে, এখানে কোনো ইলেকট্রন নাই, তাহলে কি নাকি যুগ্ম অবস্থা আছে না, তখন এটা হয় ডায়া চুম্বক। যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না বা চুম্বক ধর্ম প্রদর্শন করে না, তাকে ডায়া চুম্বক। তাহলে এটা হলো কি প্যারা চুম্বক, প্যারা চুম্বক। কথাটা বুঝছো? অর্থাৎ ধাতুর সমূহ 1 ও 2 নম্বর গ্রুপের মৌল সমূহ, তাহলে কি মৌল সমূহ প্যারা চুম্বকত্ব প্রদর্শন করে, কিন্তু এদের আয়নিক অবস্থা তারা ডায়া চুম্বকত্ব প্রদর্শন করে, কারণ আয়নিক অবস্থা এদের মধ্যে কোনো অযুগ্ম বা বেজুর ইলেকট্রন থাকে না বা ইলেকট্রন প্রদর্শন করে না, দেখাতে নাই। এই জন্য এরা কি করা হয়, এদেরকে ডায়া চুম্বক, আয়নিক অবস্থা ডায়া চুম্বক প্রদর্শন করে। এভাবে আমরা যদি পটাশিয়াম যাই, লিথিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, বেরিলিয়াম 2+, মৌলগুলো সবগুলাই কি ডায়া চুম্বক, সবগুলাই কি ডায়া চুম্বক, অর্থাৎ এদের আয়নিক অবস্থা ডায়া চুম্বক। এভাবে দেখা যায় কি, তাহলে আমরা কি জানতে পারলাম যে প্যারা চুম্বক কারক যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে এবং পরিমাণে কম থাকে অযুগ্ম ইলেকট্রন, তারা প্যারা চুম্বকত্ব প্রদর্শন করে, দুর্বল চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। আর যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে তাদের অধিক সংখ্যক বেজুর ইলেকট্রন আছে, যেমন আয়রন আছে, কোবাল্ট আছে, নিকেল আছে, এদেরকে বলা হয় ফেরু চুম্বক। কারণ কি, এদের বেজুর ইলেকট্রন হলো, আয়রনের হলো বেজুর ইলেকট্রন 4টি, আয়রন কোবাল্টের হলো 3টি, নিকেলের 2টি, এভাবে এদের বেজুর ইলেকট্রন আছে। যেসব বেশি সংখ্যক বেজুর ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় ফেরু চুম্বক। আর যাদের মধ্যে কোনো বেজুর ইলেকট্রন থাকে না, অর্থাৎ যুগ্ম অবস্থা ইলেকট্রন থাকে, এই যে ধরনের যুগ্ম অবস্থা আছে, তখন তাদেরকে বলা হয় ডায়া চুম্বক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম আজকে চুম্বক ধর্ম সম্পর্কে। এখন আমরা তোমাদের আলোচনা করব এই মৌল সমূহ যে চুম্বক ধর্ম প্রদর্শন করে, তার চুম্বক ভ্রামক তার কতটুকু পরিমাণ, তার একটি সূত্র আমরা এখন তোমাদের জানবো। সূত্রটা হলো চুম্বক
মুভমেন্ট মুভমেন্ট বা এটাকে বলা হয় চুম্বক চুম্বক মুভমেন্ট বা ম্যাগনেটিক মুভমেন্ট ম্যাগনেটিক মুভমেন্ট সবাইটা চুম্বক মুভমেন্ট ম্যাগনেটিক মুভমেন্ট আমরা ম্যাগনেটিক মুভমেন্টকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় চিহ্ন দ্বারা সমান সমান ম্যাগনেটিক মুভমেন্ট সমান সমান n প্লাস 2 রুট ওভার এটা হলো সূত্র। এখন মনে করো আমরা আয়রন আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখেছিলাম, আয়রন 3d6 4s2 অর্থাৎ আয়রনের বেজোর ইলেকট্রন কয়টি ছিল, 4টি বেজোর ইলেকট্রন আছে। আমরা এই আয়রনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো আয়রনের বেজোর ইলেকট্রন আছে 4টি, অর্থাৎ তোমরা দেখবা 2 প্লাস 3, তখন এখানে বেজোর ইলেকট্রন কয়টি আছে, বেজোর ইলেকট্রন 4টি। তাহলে আয়রনের চুম্বক ভ্রামক কত, n হলো বেজোর ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমরা 4 প্লাস 2, তাহলে আমরা আয়রনের বেজোর চুম্বক ভ্রামক হলো 4.9। তাহলে আমরা কি এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কোন মৌলের চুম্বক ভ্রামক কত। এখন যদি আমি যাই Fe3+, দেখো Fe3+, এখানে আয়রনের 26, তাহলে 3d5 4s2, এটা 4s শূন্য। যখন 4s 4s শূন্য হয় এই ক্ষেত্রে আয়রনের বেজোর ইলেকট্রন হলো 5টি, তখন আয়রনের বেজোর ইলেকট্রন কয়টি, 5টি হলো বেজোর ইলেকট্রন। তখন আমাদের সূত্রটি কিভাবে হয় দেখো, সমান সমান n, আমরা জানি n প্লাস 2 রুট ওভার এত, তাহলে আমরা 5 বয়া দিই 5 2 রুট ওভার কত হয় 5.916 b। দেখো যখন আমরা এক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি, যখন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, আয়রনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় Fe2+ হলে 3d অরবিটাল আয়রনের বেজোর ইলেকট্রন আমরা পাই 4টি, বেজোর ইলেকট্রন পাই 4টি। তখন আমরা চুম্বক ভ্রামক পাই 4.90 bm, চুম্বক ভ্রামক পাই কত 4.90 bm, অর্থাৎ চুম্বক ম্যাগনেটিক মোমেন্ট। আর যদি আমরা Fe3+ অর্থাৎ Fe3+ আয়ন, অর্থাৎ এই ক্ষেত্রে আয়রন 3টি ইলেকট্রন ত্যাগ করে, 3টি ইলেকট্রন ত্যাগ করার জন্য কি 3+, অন 26 থেকে 23টি ইলেকট্রন যদি থাকে, তখন আমরা ইলেকট্রন যদি বিন্যাস করি তখন দেখা যায় আয়রনের 3d অর্থাৎ 3d অরবিটালে তার বেজোর ইলেকট্রন হয় 5টি, তখন তার ম্যাগনেটিক মুভমেন্ট বা চুম্বক ভ্রামক 5.9। তাহলে দেখো এর বেজোর ইলেকট্রন হলো 4টি বেজোর ইলেকট্রন, n এর মান হলো কত 4, আর এখানে হলো n এর মান 5। তাহলে আমাদের চুম্বক ভ্রামকে কি বেজোর ইলেকট্রনের সাথে সাথে কি হয় ভিন্ন, আমরা বেজোর ইলেকট্রনের সাথে সাথে আমরা কি করতে পারতেছি, ভিন্ন দেখতে পারতেছি। দেখো এখানে হলো 5.91 আর এখানে হলো 4.91, ইলেকট্রনের বেজোর পার্থক্য কত 1। এভাবে যদি আমরা যাই টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, আমরা যদি যাই ভ্যানেডিয়াম কত 23, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি হয় 3d3 4s2, তাহলে এখানে টাইটেনিয়ামের বেজোর ইলেকট্রন আমরা পূর্বে দেখেছি, তো ওদের কি পার্টি 3টি, দেখো 3টি, আর এটা হলো 4s হলো 2টি ইলেকট্রন, তাহলে বেজোর ইলেকট্রন কয়টি 3টি।
বেজুর ইলেকট্রন 3টি মানে কি n = 3। তাহলে আমরা চুম্বক ভ্রামক আমরা কিভাবে করতে পারি? n + n আমরা সূত্র দ্বারা এটা জানি কি n + 2 রুট ওভার। তাহলে n এর মান কত আছে 3, তাহলে আমরা বলি 3 + 2 রুট ওভার। তাহলে আমরা এক্ষেত্রে চুম্বক ভ্রামক পাই 3.87 পাই। তাহলে দেখো আমরা যখন বেজুর ইলেকট্রন ছিল 5টি তখন কিন্তু চুম্বক ভ্রামক পাইছি 5.91, যখন 4টি ছিল 4.89, এখন তো কয়টি বেজুর ইলেকট্রন 3টি, তাই 3 আমার কাছে, তাহলে কি 3.87। তাহলে এভাবে আমরা কি বেজুর ইলেকট্রন দ্বারাও বিজোড় ইলেকট্রনের মধ্যে এই চুম্বক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট বা চুম্বক ভ্রামক আমরা নির্ণয় করতে পারি। এবং এই নির্ণয় করার মাধ্যমেও আমরা বলতে পারি, এভাবে যদি চুম্বক ভ্রামক নির্ণয় করার পরে বলতে পারবো কার চুম্বকত্ব বেশি। এখন দেখো আয়রনের Fe3+ যখন ছিল তখন চুম্বক ভ্রামক ছিল 5.91, যখন Fe2+ ছিল তখন চুম্বক ভ্রামক ছিল 4.89, যখন ভ্যানেডিয়াম এর চুম্বক ভ্রামক হলো 3.87। তাহলে এই তিনটি মৌলের মধ্যে বা আয়নের মধ্যে আমরা সবচেয়ে কার চুম্বক ভ্রামক বেশি? Fe3+ আয়রন 3 আয়নের চুম্বক ভ্রামক বেশি, সবচেয়ে তার বেশি। আমরা যদি লিখি এভাবে লিখতে পারি Fe3+ এটা সবচেয়ে বেশি, তারপরে কি Fe2+ সবচেয়ে ভ্যানেডিয়াম চুম্বক ভ্রামক সবচেয়ে কম। তাহলে এভাবে আমরা কি করতে পারি কোন মৌলের চুম্বকত্ব কত বেশি এভাবে আমরা নির্ণয় করতে পারি। আর নির্ণয় করতে পারি বেজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারাও নির্ণয় করতে পারি, এবং সংখ্যার মাধ্যমে আমরা চুম্বকত্ব নির্ণয় করতে পারি বা চুম্বক ম্যাগনেটিক মুভমেন্ট বা চুম্বক ভ্রামক আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম, চুম্বক কারেক এবং ফেরো চুম্বক কারেক, ডায়াচুম্বক কারেক, প্যারাচুম্বক কারেক, এবং চুম্বক ভ্রামক বা চুম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয় তা আমরা জানলাম। চুম্বক ভ্রামক বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কি বেজোড় বা অযুগ্ম ইলেকট্রনের জন্য, এবং অযুগ্ম ইলেকট্রনের স্পিন গুণনের জন্য। আর জোড় ইলেকট্রনের স্পিন পরস্পর বিপরীতমুখী হয় এবং পরস্পর প্রতিহত করে, যার জন্য তারা কি চুম্বকত্ব দেখায় না এবং ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে। আর আমরা জানতে পারলাম ইলেকট্রন বিন্যাস সাহায্যে কোন মৌলের কয়টি বেজোড় ইলেকট্রন আছে এবং সেই চুম্বক ডায়াচুম্বক না ফেরোচুম্বক না প্যারাচুম্বক তা আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা আরেকটি সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে চুম্বক ভ্রামক কোন মৌলে যত সংখ্যক বেজোড় ইলেকট্রন আছে, বেজোড় ইলেকট্রন এর সংখ্যা দিয়া আমরা ওই মৌলের চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্ট নির্ণয় করতে পারি। এবং আমরা এর সাহায্যে কোন মৌলের চুম্বকত্ব কার চেয়ে কত বেশি এবং কার চুম্বকত্ব বেশি তা আমরা কি ধারাবাহিকভাবে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে যে নিয়ে আলোচনা করলাম, আশা করি আমাদের ক্লাস অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তা আগামী তোমাদের বাড়ির কাজ রইল বাড়ির কাজ লেখো সবাই। বাড়ির কাজ ডায়াচুম্বক ফেরোচুম্বক প্যারাচুম্বক ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে চুম্বকত্ব নির্ণয় করা যা দেখা
এবং চুম্বক গুণমূলের চুম্বক গুণমূলের চুম্বক ভ্রামক নির্ণয়। চুম্বক ভ্রামক নির্ণয়ের নিয়ম সমূহ। এটি তোমাদের বাড়ির কাজ হলো ডায়া চুম্বক, ফেরুল চুম্বক, প্যারা চুম্বক কি, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে চুম্বকত্ব নির্ণয় করা যায় ব্যাখ্যা কর। গুণমূলের চুম্বক ভ্রামক নির্ণয়ের নিয়ম সমূহ। তোমাদের আগামী ক্লাসে আমি তোমাদেরকে এইগুলা ধরবো যেন কিভাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমার এই পর্যন্তই সমাপ্ত। তোমরা আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই করোনাকালীন সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আহ্বান রেখে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।